আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাথে আছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। নবম দশম শ্রেণীর স্টুডেন্টদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আচ্ছা তোমরা জৈব যৌগের অধ্যায়টা কি করেছো, তো 90% স্টুডেন্টদের কাছ থেকে উত্তর আসে যে না, তার কারণ এই অধ্যায়টা আমাদের কাছে অনেক কঠিন লাগে। তার কারণ অধ্যায়টি কিন্তু জৈব যৌগ নিয়ে। তো জৈব যৌগ অধ্যায় স্পেশালি অনেক স্টুডেন্টের কাছে কঠিন, এটা স্বাভাবিক একটা বিষয়। বাট জৈব যৌগের অধ্যায়টাকে আপনি যদি একদম বেসিক থেকে উচ্চ লেভেল পর্যন্ত যতটুকু জানার দরকার ততটুকু পড়েন, ইনশাল্লাহ জৈব যৌগ সম্পর্কে ভালো একটা ধারণা নিতে পারবেন। তাই আমি আমার এই ভিডিওতে জৈব যৌগ সম্পর্কে বিস্তারিত বেশ কিছু জিনিস আলোচনা করার চেষ্টা করেছি, যেগুলো আপনাকে জৈব যৌগের ভীতি কাটিয়ে জৈব যৌগের উপরে একটা ভালোবাসার আস্তর তৈরি করতে সাহায্য করবে। তো চলুন আমরা ভিডিও শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী অনেক ভালো রয়েছে। তো আজকে আমরা আপনাদেরই একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা বাছাই করে দিয়েছেন সেটি নিয়ে ক্লাস করব, আর সেটা হচ্ছে জৈব যৌগ। তো এই অধ্যায়টা নাকি আপনাদের কাছে অনেক অনেক বেশি একদম কঠিন একটা অধ্যায়। তো আজকে আমি এই জৈব যৌগ অধ্যায়টাকে আপনাদের কাছে মানে সহজ করার জন্য আমি আমার বেশ কিছু সৈন্য সমূহকে নিয়ে এসেছি। আমার কাছে আছে ইমোজি চিহ্ন, কান্নার চিহ্ন, লাভের চিহ্ন, তারপরে আছে আমাদের সবচাইতে বড় যে দুইটা জিনিস, সেটা হচ্ছে যে দুইটা চিঠি। অ্যান্ড এই দুইটা চিঠি আসলে কেন আমি এনেছি এবং আসলে জৈব যৌগের ক্ষেত্রে এই দুইটা চিঠিতে আসলে কি হিসেবে ব্যবহৃত হবে বা কে কাকে এই চিঠি প্রয়োগ করা মানে কাকে দিয়েছিলেন সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত কথা বলবো। তাছাড়াও আমাদের ছোট ছোট কিছু শূন্য রয়েছে, একটা হচ্ছে ফ্লোরিন, একটা হচ্ছে হাইড্রোক্সাইড, তারপরে হচ্ছে যে হাইড্রোজেন CHO, তারপরে হচ্ছে COOH। তো আশা করছি আপনাদের এই সমস্ত জিনিসগুলো পুরো জৈব যৌগের অধ্যায়টাকে একদম ভালো মতন জানার জন্য খুব বেশি সাহায্য করবে। তো আপনাদের কাছে ছোট্ট জাস্ট রিকোয়েস্টটা এটাই থাকবে যে আপনারা আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে একটু ভিডিওটি শেয়ার করে নেবেন, কারণ আমরা চাই সকল বন্ধু বান্ধবরা আমাদের এই ভিডিও থেকে উপকারটা পায়। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করতে চলে যাচ্ছি। আমাদের জৈব যৌগতে প্রথমত যে জিনিসটা জানতে হয় সেটা হচ্ছে প্রতিস্থাপক। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আগে প্রতিস্থাপক সম্পর্কে যদি ভালো মতন ধারণা না নিতে পারি তাহলে কিন্তু জৈব যৌগতে গিয়ে আটকে যাব। তো আমি একদম সিরিয়ালি সব কিছু আলোচনা করব। আপনারা শুধুমাত্র ক্লাসটা দেখে যাবেন, আপনারা শুধুমাত্র ক্লাস দেখে যাবেন, আর কোনো নোটস করার দরকার নেই। এখন শুধুমাত্র মনোযোগটা এদিকে রাখেন, আর আমি যে সমস্ত প্রশ্নগুলো ছোটোখাটো করে করব এই প্রশ্নগুলোর উত্তর আপনারা আমাদেরকে এখানে জানাবেন, ঠিক আছে? এবার দেখেন, তো প্রথমত আমরা তাহলে জানবো যে প্রতিস্থাপক কাকে বলা হয়। যেগুলো হাইড্রোজেনকে সরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে তাদেরকে কি বলা হয়? প্রতিস্থাপক বলা হয়। আপনি বলতে পারেন যে কি আপনার এলাকাতে মনে করেন যে কি গুন্ডা আছে, এখন ওই গুন্ডাকে সরিয়ে দেওয়ার জন্য কাকে লাগবে? নায়ককে লাগবে। তাহলে মোট কথা নায়ক হচ্ছে যে কি ওই গুন্ডাকে সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। দ্যাট মিনস এখানে মনে করছি আমরা যে আমাদের এই কার্বনের 4টা হাত রয়েছে, আর এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে কার্বনের অবশ্যই 4টা হাত থাকে, 1 2 3 4। তো এই কার্বনের 4টা হাত কিন্তু প্রথমত 4টা হাইড্রোজেন দ্বারা আমরা কী করলাম? পূরণ করলাম। বাট এলাকার মধ্যে আমরা এখন এলাকার মধ্যে ফ্লোরিনকে নিয়ে আসলাম। এবার এখন এখানের মধ্যে আমরা যে কার্বনের সাথে 4টা হাইড্রোজেন যুক্ত আছে, এখন এই 4টা হাইড্রোজেনকে এই ফ্লোরিন এসে বলবে এলাকার বড় মাস্তান হলাম যে আমি। এখন যে কোনো একটা হাইড্রোজেন এখান থেকে সরে যা, নাহলে গুলি করে হত্যা করে ফেলবো, তাড়াতাড়ি সরে হল এখান থেকে, তাড়াতাড়ি কিন্তু সরে যা। তো এখন যে কোনো একটা হাইড্রোজেন এখান থেকে কি করতে পারবে? সরে যেতে পারবে। অর্থাৎ যে ফ্লোরিন এখন এই জায়গাটাতে হাইড্রোজেনকে সরিয়ে ফেলে সে জায়গাটা দখল করে নিতে পারবে। তো এই যে হাইড্রোজেনকে অপসারণ করার যার আসলে ক্ষমতা থাকে তাদেরকে বলা হয়ে থাকে প্রতিস্থাপক। তো আমরা এখানে ফ্লোরিন যেহেতু হাইড্রোজেনকে মানে সরিয়ে রাখার ক্ষমতা রাখে, দ্যাট মিনস তাহলে আমি বলতে পারবো যে ফ্লোরিন হচ্ছে একটা প্রতিস্থাপক। হ্যাঁ, আর এখানের ক্ষেত্রে আমরা OH অবশ্যই জেনে আসি যে OH হচ্ছে মাইনাস। তো OH যখন আসবে তাও কিন্তু হাইড্রোজেনের চাইতে এ শক্তিশালী হওয়ার কারণে আমাদেরকে মানে আমাদের হাইড্রোজেন বদ্দাকে বলবে দেখো বদ্দা, তুমি তো অনেক দিন ছিলা কার্বনের সাথে, তাহলে এখন তো আমি অনেক দিন পরে OH আসলাম, তাহলে এক কাজ করো, তুমি এলাকা ছাড়ো আর আমি এলাকা দখল করি। বলবো হাইড্রোজেন ওকে। এবার এখানে মাথায় প্রশ্ন আসবে, স্যার আমি এটা হাইড্রোজেনকে ছাড়বো নাকি এটা নাকি এটা? যে কোনো একটা, দেয়ার ইজ নো প্রবলেম। যে কোনো একটা হাইড্রোজেনকে এখান থেকে অপসারণ করে ফেলতে পারবেন আপনি। ক্লিয়ার করতে পারলেন? ওকে,
এবার দেখেন আপনার হাইড্রোজেন ছিল, এবার আপনি এখন এখান থেকে কি করতে পারবেন, সিএইচও, এখন এটা তো মাইনাস, সম্পূর্ণ মিলে সিএইচও এটা মাইনাস, তাহলে এখানে হাইড্রোজেনকে সে অপসারণ করতে পারবে। তাহলে মোট কথা আমরা যারা হাইড্রোজেন বদ্দাকে কি করতে পারে, অপসারণ করতে পারে, তাদেরকে আমরা কি বলবো, প্রতিস্থাপক বলবো। যারা তাহলে কি করতে পারে, হাইড্রোজেনকে অপসারণ করার ক্ষমতা রাখে, তাদেরকে বলা হয়ে থাকে প্রতিস্থাপক। এখন বেশ কিছু প্রতিস্থাপক সম্পর্কে আমরা মনে রাখবো, তখন এই কয়েকটা প্রতিস্থাপকের আপনাদের অবভিয়াসলি নামগুলো মুখস্থ রাখতে হবে। ফ্লোরিন হচ্ছে একটা প্রতিস্থাপক, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই চারটায় আপাতত মনে রাখেন, আপনার জন্য অনেক বেশি কাজে লাগবে। তাহলে এফ মানে যখন প্রতিস্থাপক হিসেবে বসবে তখন আমরা তাকে বলবো ফ্লোরো, সিএল যখন বসবে ক্লোরো, বিআর যখন বসবে ব্রোমো, আই যখন বসবে আয়োডো বলবো আমরা। তো আশা করি তাহলে প্রতিস্থাপক সম্পর্কে আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানান। আপনাদের কি কোনো সমস্যা হয়েছে প্রতিস্থাপক বুঝতে, মানে প্রতিস্থাপক বুঝতে কোনো সমস্যা হলো কিনা একটু আমাকে প্লিজ জানাবেন। তো আপনাদেরকে ম্যাথ এবং বায়োলজির ক্লাসও করাবো। আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের রেসপন্সটা যদি আমি ওরকম পাই, ইনশাল্লাহ আপনাদের ম্যাথ, বায়োলজি বা ফিজিক্স যে অধ্যায়গুলো আছে আমি সবগুলো আপনাদের করিয়ে দেবো ইনশাল্লাহ। যা কিছু করাবো এগুলোর থেকে আপনাদের প্রশ্নতে কমন পাবেন ইনশাল্লাহ। তো এবার আমরা চলে যাব আমাদের সেই জৈব যৌগের ক্ষেত্রে আমাদের ইতিহাস সম্পর্কে বেশ কিছু যে ধারণা নিতে হয় সেই ধারণাতে। মানে জৈব যৌগের ইতিহাসে যদি আমি ভালো মতন একটু না জানলাম বা ফিলটা যদি আমি একটু না নিতে পারলাম, বা আমাদের যে আসলে এই যে আমাদের চিঠিগুলো যে আমি কেন নিয়ে আসছিলাম, এই চিঠিগুলো আসলে কে কাকে দিল, এই চিঠিগুলো সম্পর্কে যদি আমি ধারণা নাই রাখি, তাহলে সেক্ষেত্রে আমি জৈব যৌগ পড়ে মজাই পাবো না। তো জৈব যৌগ যেহেতু অনেক মজার একটা বিষয়, তো মজা নিয়েই পড়তে হবে আপনাকে। তো প্রথমত চলে যাচ্ছি আমরা, আমাদের পৃথিবীতে যত গাছপালা রয়েছে তাদের সবারই কি রয়েছে, জীবন রয়েছে। তাছাড়া মানুষ বলতে পারেন, গরু, ছাগল, হাঁস, মুরগি, পিঁপড়া, এই সমস্ত জিনিসগুলোর কি রয়েছে, তাহলে প্রাণ রয়েছে, তাই না? তাহলে আমরা এক কথায় বলতে পারি যাদের জীবন রয়েছে তারা হচ্ছে যে জীব, অ্যান্ড তারা অবশ্যই কী করে, মৃত্যুবরণ করে। তাহলে গাছপালা মৃত্যুবরণ করবে, মানুষ, গরু, ছাগল, এই সমস্ত যারা যে যেমন জিনিসগুলো আছে না, সবাই মৃত্যুবরণ করবে। তো সবাই মৃত্যুবরণ যখন করবে, মৃত্যুবরণ করার ক্ষেত্রে অবশ্যই তারাকে আমরা মানে মানুষ এবং বিভিন্ন গরু ছাগলগুলোকে আমরা মাটির মধ্যে পুঁতে দিই, তাই তো, মানে মাটির মধ্যে আমরা দিই। তো সেক্ষেত্রে মাটির মধ্যে দেওয়ার পরেও আমাদের এলাকাতে বা আমাদের পৃথিবীতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বন্যা আসে, তাই না? তো এই বন্যাগুলো এসে এই মানুষ, গরু, ছাগল, এই সমস্ত যত যে জিনিসগুলো থাকে না, এই সমস্ত জিনিসগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে চলে যায়, এই বন্যা টন্যা এক জায়গাতে নিয়ে চলে যাবে। তখন এই যে এই সমস্ত জিনিসগুলো পৃথিবীর একটা নির্দিষ্ট মানে পৃথিবীর একটা নির্দিষ্ট এলাকার ভেতরে গিয়ে তারা কী হয়, জমা হয়। তো এই যে আমাদের পুরো পৃথিবী, এই পৃথিবীর বিভিন্ন স্তর রয়েছে, ওই স্তরে নিচে নিচে গিয়ে তারা কী হয়, মানে সজ্জিত হয়। এখন ওখানে গিয়ে পচে তারপরে একটার সাথে আর একটা রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে বিভিন্ন ধরনের পচা টচে একসাথে মিক্সড হয়ে আমাদের বিভিন্ন ধরনের পেট্রোলিয়াম, তারপরে বিভিন্ন ধরনের গ্যাস, এই জিনিসগুলো কি হয়, উৎপন্ন হয়। আর এই যে আমরা অনেক সময় বলে থাকি অমুক জায়গাতে আমাদের তেলের খনি পাওয়া গেছে, ওটা কিন্তু আসলে তেলের খনি মানে হচ্ছে পেট্রোলিয়ামের খনি। তো বিভিন্ন জায়গাতে বলা হয়ে থাকে যে আমাদের মোমের খনি আছে, মিথেন গ্যাসের খনি আছে। তো এই যে আসলে কিভাবে হয়েছে, এই যে এই সমস্ত জীব, যে এই সমস্ত জিনিসগুলো ছিল না, সবগুলো মৃত্যুবরণ করে যখন মোট কথা আমাদের পৃথিবীর গভীরে একেবারে গিয়ে তারা পরস্পরের পচে টচে তাদের ভেতরে যে রস টসগুলো ছিল সেগুলো অ্যাডজাস্ট হয়ে বিভিন্ন ধরনের আমাদের ওই উৎপাদ গঠন করে। আর ওই উৎপাদগুলোকে বলা হয়ে থাকে জৈব যৌগ, মানে ওই উৎপাদগুলোকে বলা হয়ে থাকে আমাদের জৈব যৌগ। তো একটু আমরা আলোচনার দিকে আসি, তাহলে আমরা এখান থেকে বলতেই পারবো যে আমাদের খনি থেকে তাহলে আমরা কী পেয়ে থাকি, একটু লক্ষ্য রাখেন। খনি থেকে আমরা মিথেন পেয়ে থাকি, তারপরে আমাদের সাবানের তো মানে খনি পাই না, বাট সাবান্তরের মূল উপাদান যেগুলো বা বিভিন্ন ক্ষার আছে, তো সাবান্তরের মূল উপাদানগুলো আমরা এখান থেকে পেয়ে থাকি। মানে সাবান তো চর্বি দেওয়া থাকে না সাবানে, তো সাবানের যে চর্বিটা, ওই চর্বিটা তো অবশ্যই আমাদেরকে প্রাণী থেকেই নিতে হয়। তাহলে আমি অবশ্যই বলতে পারবো যে সাবানের মধ্যে প্রাণীর কী রয়েছে, একটা অস্তিত্ব রয়েছে, মানে প্রাণীর কোনো কিছুর অস্তিত্ব রয়েছে এর মধ্যে। সাবান কিন্তু আবার জীবিত নয়, মানে মোম, হাইড্রোকার্বন, পেট্রোলিয়াম। তাহলে এই সমস্ত জিনিসগুলো অবভিয়াসলি আমরা বলতে পারবো যে গাছপালা এবং বিভিন্ন প্রাণী থেকে তারা আসছে। আর গাছপালা এবং বিভিন্ন প্রাণী থেকে যেহেতু তারা আসছে, তখন এই জিনিসগুলোকে বিজ্ঞানীগণ নতুনভাবে নাম দিয়েছে যে এগুলো হচ্ছে জৈব যৌগ বা অর্গানিক কেমিস্ট্রি।
তাহলে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব যৌগ মূলত আমাদের পৃথিবীতে যে সমস্ত উদ্ভিদ আছে বা যে সমস্ত প্রাণী আছে এই সমস্ত উদ্ভিদ প্রাণীগুলো মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে আমাদের পৃথিবীর গভীর অঞ্চলে যায়, অ্যান্ড গভীর অঞ্চলে গিয়ে এগুলো পচে বিভিন্নভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তারা এক এক জায়গাতে কী করে জিনিস উৎপন্ন করে, যেগুলো আমরা মিথেন গ্যাস, সাবান, মোম, পেট্রোলিয়াম ইত্যাদি আকারে খনি রূপে তাদেরকে পেয়ে থাকি আমরা। তাহলে জৈব যৌগ আমরা একটা জিনিস নিতে পারলাম যে জৈব যৌগ হতে হলে অবভিয়াসলি তাহলে কী হতে হবে, প্রাণীর কোনো কিছু অস্তিত্ব থাকতে হবে। কথা বুঝতে পারছেন মাই ডিয়ার স্টুডেন্ট? এবার এখন দেখেন আমাদের যে সমস্ত যৌগগুলোতে প্রাণীর কোনো অস্তিত্ব থাকে না, মানে আমাদের জীবের কোনো অস্তিত্ব থাকে না বা জীবের কিছু অংশের অস্তিত্ব থাকে না, সেগুলো হচ্ছে যে নির্জীব বস্তু আসলে। তো নির্জীব বস্তু থেকে কি কি পেতে পারি আমরা? নাইট্রেট, যেমন সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, সিজিয়াম নাইট্রেট, ফ্রান্সিয়াম নাইট্রেট, তারপরে যে ফসফেট, লিথিয়াম ফসফেট, সোডিয়াম ফসফেট, সালফেটমূলক যৌগ, কার্বনেটমূলক যৌগ, লবণ। আপনি লবণের কথা চিন্তা করেন তো, আপনি একটা আমাদের জাতীয় উদাহরণ লবণ যেটা সোডিয়াম ক্লোরাইড, তাহলে সোডিয়াম হচ্ছে যে আমাদের একটা ধাতু আর ক্লোরিন হচ্ছে যে অধাতু। তাহলে এক্ষেত্রে কি কোনো আমাদের জীবের অস্তিত্ব পাওয়া গেল? না, কোনো জীবের অস্তিত্ব নাই। তাহলে জীবের যেখানে অস্তিত্ব থাকে সেগুলো হচ্ছে জৈব যৌগ, আর জীবের যেখানে অস্তিত্ব থাকে না সেগুলো হচ্ছে অজৈব যৌগ। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা এ সমস্ত যৌগগুলোর প্লাস হচ্ছে যে বিভিন্ন যে লবণ পাই, ওই লবণের যে আমাদের অংশগুলো থাকে ওই অংশগুলোকে আমরা বলবো তাহলে অজৈব যৌগ বা ইনঅর্গানিক কেমিস্ট্রি। তাহলে অর্গানিক কেমিস্ট্রি আর ইনঅর্গানিক কেমিস্ট্রি এই দুটোর মধ্যে পার্থক্য একটাই, যে অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে যে কি আমাদের প্রাণীজাত, মানে প্রাণীদের দেহ থেকে আমাদের পাওয়া যাবে, আর উদ্ভিদজাত হচ্ছে তাহলে কি আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রি। এবার এখন আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন অবশ্য করতে চাই, দেখি কারো জানা আছে কি না। মানে অর্গানিক কেমিস্ট্রিতে, আচ্ছা যাক এখন প্রশ্ন না করি, একটু পরে প্রশ্ন করব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটু পরে প্রশ্ন করব, একটু পরে। তো প্রথমত আগে আমরা একটু ইতিহাসটা আগে ভালো মতন ক্লিয়ার করে ফেলি। তো ইতিহাসের ক্ষেত্রে প্রথমত আমরা যেটা জানবো যে কোন সাল থেকে কীরকম কী ঘটনাগুলো ঘটেছে এই সমস্ত জিনিসগুলো। তবে প্রথমত আমি আপনাদেরকে বললাম না যে যদি আমরা অর্গানিক কেমিস্ট্রি চিন্তা যাই তাহলে আমাকে বুঝতে হবে যে এখানে কী রয়েছে, প্রাণের অস্তিত্ব রয়েছে। আর ইনঅর্গানিক বা অজৈব যৌগ যদি আমি চিনতে চাই তাহলে অবশ্যই আমাকে বুঝতে হবে এখানে আমাদের উদ্ভিদের কী রয়েছে, মানে নির্জীব বস্তু, মানে যেগুলোর কোনো জীব নেই, জীবন নেই, তাদের অস্তিত্ব রয়েছে। তো আসলে এই যে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব যৌগের উৎপত্তিটা কৃত্রিমভাবে কখন আসলে আবির্ভূত হয়েছিল সেটা সম্পর্কে এখন আমি আপনাদেরকে ধারণা দিব। তার কারণ 1773 সালে হেলার রোল, আবার এখানে ভাবি না যে এখন চিকেন রোল, তারপর হচ্ছে যে মুরগির রোল, এগুলো রোল না, আবার নাম হচ্ছে হেলার রোল। হ্যাঁ, তাহলে 1773 সালে তিনি বললেন যে কি আমি মানুষ এবং বিভিন্ন প্রাণীর মূত্র থেকে ইউরিয়া আবিষ্কার করতে সক্ষম হয়েছি। আর ইউরিয়া যে হচ্ছে একটা জৈব যৌগ, তখন সেটা কিন্তু ভালো মতন কমপ্লিট করে নেওয়া হলো। কেন? লক্ষ্য রাখেন, তখন ইউরিয়াটা অবশ্যই মূত্র থেকে পাওয়া গিয়েছে, আর মূত্র কার ছিল যেন? প্রাণীর ছিল। তাহলে অবভিয়াসলি এখানে প্রাণীর সাথে রিলেটেড। তাহলে আমি অবশ্যই বলতে পারবো যে প্রাণীর মূত্রতে যেহেতু আমাদের জিনিসটা পাওয়া গিয়েছে, দ্যাট মিনস আমাদের অবভিয়াসলি যেটা ইউরিয়া পাওয়া গেছে সেটা হচ্ছে কি জৈব যৌগ। কথা বুঝতে পারছেন? তো এখন একটু আগে আমরা বললাম যে কি জৈব যৌগ মানে হচ্ছে যে প্রাণীর অস্তিত্ব থাকবে, আর অজৈব যৌগ মানে হচ্ছে যে কি প্রাণীর অস্তিত্ব থাকবে না। কথা বুঝতে পেরেছেন? তো যে প্রাণীর কথা তিনি মানে তখন বলেছিলেন সেটা হচ্ছে যে স্তন্যপায়ী প্রাণী। তখন যারা মায়ের বুকের দুধ পান করে তাদেরকে আমরা বলবো স্তন্যপায়ী প্রাণী। তাহলে আমাদের হোলার রোল স্যার কী করলেন যে মানুষ সহ বিভিন্ন প্রাণীর মূত্র থেকে ইউরিয়া আবিষ্কার করেন, এবং ইউরিয়া যেহেতু প্রাণীদের মূত্র থেকে পাওয়া গিয়েছিল, যেহেতু এখানে প্রাণীর কাছ থেকে পাওয়া গিয়েছে, দ্যাট মিনস আমরা অবশ্যই বলবো যে এটা হচ্ছে এক ধরনের জৈব যৌগ। দ্যাট মিনস ইউরিয়া হচ্ছে জৈব যৌগ, কনফার্ম একদম। ইউরিয়া একটা জৈব যৌগ, 1773 সালে হোলার রোল এটা আবিষ্কার করেছিলেন। এবার এখন আপনাদেরকে একটু নিয়ে যাই এইদিকে যে ইউরিয়ার সংকেতটা আসলে কি। ইউরিয়ার সংকেত দুই জায়গাতে দুই রকমভাবে দেখে থাকে মাই ডিয়ার স্টুডেন্ট, তো আপনারা খেয়াল রাখবেন দুটোই কিন্তু একই। H2N বন্ড CO বন্ড NH2। আমি জানি যে এই সমস্ত জিনিসগুলো এখন পড়তে কষ্ট লাগছে বা এই সমস্ত জিনিসগুলো মনে রাখাও একটু কষ্টসাধ্য, বা টেনশন করার কোনো কারণ নেই। আমরা যখন একটু পরে জৈব যৌগের নামগুলো শিখতে যাব তখন আপনাদের কাছে এগুলো একদম সহজ মনে হয়ে যাবে, একদম সহজ। ওকে, তাহলে H2N বন্ড CO বন্ড NH2, অথবা আপনি লিখতে পারেন NH2 বন্ড CO বন্ড NH2, নো প্রবলেম। এবার তাহলে আমাদের 1773 সালে হোলার রোল কিন্তু
আমাদের এই ইউরিয়া আবিষ্কার করেছিলেন মূত্র থেকে। এবার এরপরে আপনার 1815 সালে বার্জেলিয়াস একটা কথা বলে দিলেন যে জৈব যৌগ সমূহ কেবল উদ্ভিদ এবং প্রাণীদেহের এক প্রকার রহস্যময় প্রাণশক্তির প্রভাবে উৎপন্ন হয়। মানে উদ্ভিদ এবং প্রাণীর দেহ ছাড়া আমাদের অর্গানিক কেমিস্ট্রি বা জৈব যৌগ কখনো পাওয়া সম্ভব নয়। মানে বার্জেলিয়াস প্রস্তাব করলেন যে কি জৈব যৌগসমূহ কেবল উদ্ভিদ এবং প্রাণীদেহের মধ্যে এক ধরনের নিহিত প্রাণশক্তি, আর যে ক্ষেত্রে আমরা অন্য কোনো জিনিস থেকে জৈব যৌগ পাবো না। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি যে জীব থেকেই মোট কথা জৈব যৌগ পাওয়া সম্ভব, কিন্তু আমাদের নির্জীব বস্তু যেগুলো আছে নির্জীব বস্তু থেকে জৈব যৌগ পাওয়া সম্ভব নয়। তিনি এটা প্রস্তাব করে দিলেন। তো এবার এটা প্রস্তাব করার পরে বাকি যে বিজ্ঞানীগুলো ছিল না, বাকি বিজ্ঞানীগুলোর মন টন বেশ খারাপ হয়ে গেল। আহারে, আমাদের এত বড় একজন বিজ্ঞানী এখন একটা আমাদের প্রস্তাব দিলেন, এখন তো আমাদেরকে তাহলে অবশ্যই কী করতে হবে, এটা মানতে হবে। তার কারণ বার্জেলিয়াস স্যার তো অনেক মাল্টি ট্যালেন্টেড একজন বিজ্ঞানী, এবং তিনি যেহেতু অনেক পরীক্ষা নিরীক্ষার ব্যাপারেই এই সিদ্ধান্তটা দিলেন, তো বাকি বিজ্ঞানীগুলো বললেন যে কি আর করার, থাক, জৈব যৌগ তাহলে প্রাণীদের কাছ থেকে পাওয়া যাবে, উদ্ভিদের কাছ থেকে বা কৃত্রিমভাবে এটাকে আমরা তৈরি করতে পারবো না, যাক তাহলে থাক, এভাবেই থাক। তো 1815 সালে বার্জেলিয়াস এটা প্রস্তাব করেছিলেন। এবার আপনাদের ক্লাসে মনোযোগ কতটুকু ছিল সেটা আমি একটু পরীক্ষা করতে চাই। বিজ্ঞানী হোলার রোল কত সালে প্রস্তাব করেছিলেন দেখি একটু আপনারা কমেন্ট করে জানাবেন। বিজ্ঞানী হোলার রোল কত সালে প্রস্তাব করে গিয়েছিলেন, আপনাদের মনোযোগটা কতটুকু ছিল একটু দেখে নিতে চাই। না, ক্লাসটা ডিলিট করবো না। কেয়া বলেছেন যে 1773 সালে, রকুন বলেছেন 1773 সালে, হুজাইফা রুবাই বলেছেন 1773, আপনার সমস্যা রাকিবুল ইসলাম বলেছেন 1773। ফ্যান্টাস্টিক, যারা যারা ক্লাস করছেন একদম মনোযোগভাবে ক্লাস করবেন। রিয়ন বলেছেন 1773, ইতুমিতু বলেছেন যে 1773, মুক্তা বলেছেন 1773, শিশির বলেছেন 1773, আরিফুল ইসলাম বলেছেন 1773, ফাহাদ বলেছেন 1773, সৈকত 1773, সাফি বলেছেন 1773, আর 3-4টা পড়ব 1773, পারভেজ, রাহিম, থ্যাংক ইউ সো মাচ, আশিক আলম, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমাদের 1773 সালে হোলার রোল কী করেছিলেন, আমাদের প্রস্তাবটা করেছিলেন যে আমাদের শুধুমাত্র জৈব যৌগ পাওয়া যায় প্রাণীদের মূত্র থেকে বা প্রাণীর অস্তিত্ব থেকে, মানে তিনি মোট কথা মূত্র থেকে জৈব যৌগ আবিষ্কার করেন। তারপর 1815 সালে এবার একেবারে থাবা দিয়ে দিল, একেবারে বাঘের থাবা বার্জেলিয়াস, যে সকল বিজ্ঞানী শুনে রাখেন, আমি একটা কথা বললাম, 1815 সালে আমি একটা মতবাদ দিলাম যে জৈব যৌগসমূহ উদ্ভিদ এবং প্রাণীদের দেহ থেকে পাওয়া যাবে, তাছাড়া অন্য কোনো জায়গাতে জৈব যৌগ পাওয়া যাবে দন্তনাকারে না। এখন বাকি যে সমস্ত আমাদের বিজ্ঞানী মশাইগুলো ছিল, কি আর করার, এরকম করে অবস্থা থাকতে হইলো। আর যাক, এদের মনের কষ্টটা আমরা এখন আর দেখবো না। তো বার্জেলিয়াস স্যারের আমাদের এই প্রস্তাবের কথাটা একটু অন্তত মনে রাখেন মাই ডিয়ার স্টুডেন্ট। সবাই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেন ক্লাসটা, যাতে করে আপনাদের বন্ধুরা এই ক্লাসের মাধ্যমে উপকৃত হতে পারে। ওকে, তাহলে আমাদের বার্জেলিয়াস স্যারের যদি কথাটাকে সংক্ষিপ্তভাবে বলতে চাই, তাহলে কথা হচ্ছে এটাই যে কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে আমাদের জৈব যৌগকে প্রস্তুত করা সম্ভব নয়। তো এবার কি ঘটনা ঘটলো জানেন? এবার ঘটনা ঘটলো যে কি আমাদের ফ্রিডরিখ হোলার কি করেছিলেন জানেন? ফ্রিডরিখ হোলার বললেন যে কি আমাদের বার্জেলিয়াস স্যার তো এরকম একটা মতবাদ দিয়ে চলে গেলেন, এবার ল্যাবে যায় তার ভালো লাগে না। তো আমাদের সব সময় ভালো লাগে কি মোবাইল টিপতে, যদি সবসময় ভালো লাগে আমাদের, তাই না? তো বিজ্ঞানীদের বেশি ভালো লাগতো কি জানেন? ল্যাব। তখন তারা ল্যাবে গিয়ে সমস্ত কাজগুলো করতে পারতো। আমাদের তো মোবাইল ভালো লাগে, তো ওদের ভালো লাগতো ল্যাব। তো এক্ষেত্রে মানে সকল বিজ্ঞানীর একটা মনটা ভেঙে গেল যে ধর আর ভালো লাগে না, খামাখা আর কি যাবো, জৈব যৌগ যেহেতু প্রস্তুত করতে পারবো না, আর বেশি তো জৈব যৌগ নাইও, তাহলে আর কি আর করবো, থাকগা, বাসায় বসে বসে থাকবো, চা পানি খাবো, বউয়ের সাথে গল্প টল্প করবো, সময়ের সাথে এখান থেকে কাটে পড়ে যাবে ব্যাস। কিন্তু ফ্রিডরিখ হোলার একদিন এত মানে অলসতা সময় কাটিয়ে বললো যে না, আজকে একটু ল্যাবে যে একটু ঘুরে আসি, দেখি ল্যাবে গিয়ে কী হয়, ঘটনা কী ঘটতে পারে। তো এবার ফ্রিডরিখ হোলার ল্যাবে গেলেন। হ্যাঁ, ল্যাবে যাওয়ার সময় তিনি মাথায় একটা চিন্তা করে নিলেন যে আমি ল্যাবে আজকে যাব, ল্যাবে গিয়ে আমি এবার অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করব। তো এবার ফ্রিডরিখ হোলার কী করলেন দেখেন, 1828 খ্রিস্টাব্দে তিনি ল্যাবে গেলেন।
একেবারে ধামাকা মনোযোগ নিয়ে গেলেন যে অনেক দিন তো ল্যাবে যায় নাই, আজকে একটু ল্যাবে যাই। তো যাওয়ার পরে অ্যামোনিয়াম সায়ানাইড প্রস্তুত করার জন্য তিনি গেলেন। হ্যাঁ, তো এবার তিনি কী করলেন, অ্যামোনিয়াম সায়ানাইড প্রস্তুত করার জন্য তিনি চিন্তা করলেন যে কী কী মিক্সড করলে অ্যামোনিয়াম সায়ানাইড পাওয়া যায়। তো যে কোনোভাবে তো অ্যামোনিয়াম সায়ানাইড পাওয়া সম্ভব নয়। তো আমাদের অ্যামোনিয়াম সালফেটের সাথে আমাদের পটাশিয়াম সায়ানাইড যোগ করা হলো। তো এবার একটু লক্ষ্য করবেন বিক্রিয়াটা কীভাবে সম্পন্ন হয়েছে। হয়তো বা বিক্রিয়াটা অনেকজনই নাও বুঝতে পারেন, খেয়াল রাখতে হবে। এখানের ক্ষেত্রে বলা বাহুল্য যে রাসায়নিক বিক্রিয়া করার নিয়ম সম্পর্কে যদি আপনাদের ধারণা না থাকে তাহলে কিন্তু জৈব যৌগ থেকে আরও আটকে যাবেন। কথা বুঝতে পেরেছেন? মানে রাসায়নিক বিক্রিয়া আপনাকে অবশ্যই ভালো মতন জানতে হবে। সালফেটের যোজনী হচ্ছে যে কি আমাদের 2। তো সালফেট সম্পূর্ণ যোজনীটা দিয়েছে কাকে? অ্যামোনিয়ামকে। আর অ্যামোনিয়ামের যোজনী হচ্ছে যে কত? 1। সেটা সম্পূর্ণ ঘিরে সালফেটকে 1 দেওয়া ছিল, বাট 1 লেখার প্রয়োজন পড়ে না। আর প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে প্লাস, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে মাইনাস। প্রথমে পটাশিয়াম আছে, তাহলে পটাশিয়াম হচ্ছে প্লাস, সায়ানাইড সম্পূর্ণটা হচ্ছে কি মাইনাস, CNO সায়ানাইড। তো এটা হচ্ছে প্লাস, এর সম্পূর্ণ হচ্ছে মাইনাস। তাহলে বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কী করবে? আকর্ষণ করবে। আমরা অবশ্যই এটা জেনে আছি। তাহলে বিপরীতধর্মী চার্জ, তাহলে একটু দেখি এখানে হচ্ছে যে সমধর্মী চার্জ পরস্পরকে কী করে? বিকর্ষণ করে। এবার যদি বিপরীতধর্মী চার্জ হয়ে যায় নাকি, বিপরীতধর্মী চার্জ হলে পরস্পরকে একেবারে আকর্ষণ করে ফেলবে। তো এখন এখানের ক্ষেত্রে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। এবার পটাশিয়াম হচ্ছে প্লাস, সায়ানাইড হচ্ছে মাইনাস। তাহলে এখানের ক্ষেত্রে প্লাস টুক করে কার সাথে বিক্রিয়া করে ফেলবে? সায়ানাইডের সাথে। কথা বুঝতে পেরেছেন? এবার অ্যামোনিয়াম হচ্ছে যে বর, আর সায়ানাইড হচ্ছে কণে, এরকম মনেও রাখতে পারেন আপনি। এখানের ক্ষেত্রে এটা হচ্ছে বর, এটা হচ্ছে কণে, এটা হচ্ছে বর, এটা হচ্ছে কণে। তো এবার এখন কথা হচ্ছে যে কি আপনার প্লাস মাইনাস। তো এখন এ পাশের প্লাসের সাথে ওই পাশের মাইনাসের কি ঘটবে? বিক্রিয়া ঘটবে। তাহলে আপনি আগে উৎপাদ যেটা করবেন বর এবং কণাকে চেয়ারে বসাইতে নাকি, অর্থাৎ অ্যামোনিয়াম আর একটা হচ্ছে সায়ানাইড। কথা বুঝছেন? অর্থাৎ যে NH4 অ্যামোনিয়াম আর সায়ানাইড CNO, এদের দুজনকে দুটো চেয়ারে বসাইতে নেন। এবার চেয়ারে বসে দেওয়ার পরে তাদেরকে বলবেন যে কি এখন তো তোমাদের বিদায়ের পালা, তোমাদের তো লাস্টের দিকে মিষ্টি টিষ্টি খাওয়াইতে হবে। এখন বর কনেকে মিষ্টি খাওয়াই দাও, আর মিষ্টি বরকে মানে কনে বরকে মিষ্টি খাওয়াই দাও। তো মিষ্টি খাওয়া মানেটা হচ্ছে যে কি জানেন? যোজনী আদান প্রদান করা। এবার অ্যামোনিয়ামকে বলবো, অ্যামোনিয়াম বদ্দা তোমার যোজনী কত? অ্যামোনিয়াম বলবো আমার যোজনী হচ্ছে 1। তাহলে সায়ানাইডকে 1 দিয়ে দাও। তাহলে যে এখন সায়ানাইড সম্পূর্ণকে ঘিরে 1 দিতে হবে। সায়ানাইড তোমার যোজনী কত? বলে আমারও যোজনী 1। তো দিয়ে দাও। তাহলে তোমার বর তোমাকে এত ভালোবেসে তোমাকে 1 দিয়েছে, তুমি ওকে দিবা না 1? দাও, দিয়ে দাও। কথা বুঝছেন? তো 1 হলে লেখার প্রয়োজন পড়ে না। তখন আমাদের যেটা উৎপাদ হয় সেটা হচ্ছে যে কি NH4 অর্থাৎ অ্যামোনিয়াম, তারপরে যে CNO অর্থাৎ এই যে অ্যামোনিয়াম সায়ানাইড, এটা উৎপন্ন হলো। এই যে দেখেন, এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড। ক্লিয়ার করতে পেরেছেন? তো এখন একটু কথা চিন্তা করেন যে অ্যামোনিয়াম সায়ানাইডকে তখন মানে ফ্রিডরিখ হোলার যেহেতু বহুত দিন পরে ল্যাবে ঢুকেছে, এবার অ্যামোনিয়াম সায়ানাইডের দিকে একবারে চোখ এভাবে ঢুকেছে, রে অ্যামোনিয়াম সায়ানাইড তোর আচার আচরণ তো অনেকটাই জৈব যৌগের মতো রে, এবং তুই তো অনেকটাই মনে করে যে ইউরিয়ার মতো আচরণ দেখাচ্ছিস। তো এবার অ্যামোনিয়াম সায়ানাইডকে তিনি কী করলেন? এবার বিশ্লেষণ করা শুরু করলেন। তো এখানে ক্ষেত্রে প্লাসের সাথে মাইনাসের বিক্রিয়া করালাম, আর এখানে পটাশিয়ামের সাথে যে সালফেটের বিক্রিয়া ঘটবে সেটা তো আপনারা বুঝছেন। তারপরে যদি না বুঝেন একটু ক্লিয়ার করে ফেলি, তাহলে পটাশিয়াম হচ্ছে যে কি এখানে প্লাস, সালফেট হচ্ছে মাইনাস। তাহলে আগে প্লাসটা বসবে, তারপরে মাইনাসটা বসবে। তাহলে আগে পটাশিয়াম বরকে বসাই দেন, সালফেট হচ্ছে যে মাইনাস, কনেকে বসাই দেন। এবার পটাশিয়াম তোমার যোজনী কত? আমার যোজনী হচ্ছে 1। সালফেটকে দিয়ে দাও, তাড়াতাড়ি দিয়ে দাও। 1 দিয়ে দাও। সালফেট তোমার কত জানো? 2। দিয়ে দাও, তাড়াতাড়ি দিয়ে দাও। তাহলে এখানে ক্ষেত্রে K2SO4 1 লেখার প্রয়োজন পড়ে না, এটা উৎপন্ন হলো। হ্যাঁ, তো এই যে পটাশিয়াম যেন কোনটা ছিল? হ্যাঁ, অ্যামোনিয়াম সায়ানাইড থেকে তিনি যে জিনিসটা লক্ষ্য করলেন যে এটা হচ্ছে যে আসলে অনেকটা ইউরিয়ার মতো আচরণ করছে রে। তো ইউরিয়ার মতো যেহেতু আচরণ করছে এটা, তখন তার মাথাতে বুদ্ধি আসলো যে কি আচ্ছা এবার একটু দেখা যাক তো যে এই পটাশিয়াম মানে অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দিয়ে কোনো কিছু করা যায় কি না। এবং আরেকটা তিনি জিনিস লক্ষ্য করলেন যে অ্যামোনিয়াম সায়ানাইড হচ্ছে যে কি অস্থিতিশীল, মানে পাগলের মতন মনে করতে পারেন আপনি। অর্থাৎ পাগলেরা যেমন কি এদিক ওদিক ছুটে চলে যেতে চায়, তাই না? কোনো কিছুকে মানতে চায় না। এবার অ্যামোনিয়াম সায়ানাইড বলছে কি আমি এখন একসাথে থাকতে পারবো না, পটাশিয়াম সালফেটের সাথে আমি মোট কথা এখানে থাকতে পারবো না, আমি অস্থিতিশীল অবস্থা। এখন আমাকে তুমি তাপ দিতে পারো, এটার সাথে যা কিছু করতে পারো। তো তখন এতগুলো যখন পর্যবেক্ষণ করার পরে আমাদের বিজ্ঞানী ফ্রিডরিখ হোলার এই অ্যামোনিয়াম সায়ানাইডটাকে তাপ দিলেন। তাপ দেওয়ার পরে পুনর্বিন্যস্ত করলেন, বারবার তাপ দিচ্ছেন, এটা সেটা করছেন, বিভিন্নভাবে তাকে মানে পুনর্বিন্যস্ত করার চেষ্টা করছেন। তো অনেকবার এই সমস্ত কাজগুলো করার পরে একবারে পুনর্বিন্যস্ত এবং তাপ প্রদানের ফলে
তিনি একদম আকস্মিকভাবেই কিন্তু আমাদের জৈব যুগের সূচনা ঘটিয়ে দিয়েছিলেন। এই যে দেখেন, অর্থাৎ এই যে যখন আমাদের অ্যামোনিয়াম সায়ানাইডটা ছিল, অ্যামোনিয়াম সায়ানাইডটা অবশ্যই জলীয় দ্রবণের মধ্যে ছিল, মানে পানির মধ্যে বিক্রিয়াটা ভাসমান অবস্থায় ছিল এবং সেটা কিন্তু অস্থিতিশীল অবস্থাতে ছিল। কেমন? তো এবার কী করলেন, তাপ দিলেন, তাপ দেওয়ার পরে বাষ্পীভূত হয়ে যাবে, আর বাষ্পীভূত হয়ে যাওয়ার পরে অবশেষ হিসেবে ইউরিয়া প্রস্তুত করে ফেলছেন। তো যখন ইউরিয়া প্রস্তুত হয়ে গেল তখনই কিন্তু তিনি আমাদের একেবারে খাঁটি বিক্রিয়াটা দেখিয়ে দিলেন যে দেখেন আমি অ্যামোনিয়াম সায়ানাইডকে নিয়েছিলাম, এবার এই অ্যামোনিয়াম সায়ানাইডকে নিয়ে তাহলে এই অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দিলাম, পুনর্বিন্যস্ত করলাম, তারপর আমাদের যেটা পাওয়া গেলো সেটা হচ্ছে ইউরিয়া। দ্যাট মিনস তখন থেকে আমাদের জৈব যৌগের সূচনা ঘটলো। তাহলে এবার আপনারাই বলেন জৈব যৌগের সূচনা কত সালে ঘটেছিল? দেখি আপনাদের মনোযোগটা কতটুকু ছিল আমার ক্লাসে। জৈব যৌগের সূচনা কত সালে ঘটেছিল? দেখি আমাদের বেশ কিছু কমেন্ট আসতে পারে। কেয়া বলেছেন যে কি 1828 সালে, তারপরে রিনা বলেছেন যে 1828 সালে। থ্যাংক ইউ সো মাচ কেয়া, থ্যাংক ইউ সো মাচ। আদনান শুভ বলেছেন 1828 সালে। ছেলেরা কোথায়? হ্যাঁ, হুজাইফা বলেছেন যে 1828 সালে। তারপরে হচ্ছে যে শিহাবুদ্দিন বলেছেন 1828, রাকি বলেছিলাম 1828, শাখাওয়াত সৈকত বলেছেন 1828, রিয়ন বলেছেন 1828, ফাহাদে বলেছেন 1828, মুক্তা 1828, স্বচ্ছ ঠিক আছে, মীরা বলেছেন 1828। আর 5 জনের পড়বো প্লিজ, 5 জন। মারিয়াম খানম 1828, ওয়ালিদ বলেছেন 1828, রাইহান, তারপরে হচ্ছে যে কি রুবি বেগম অ্যান্ড রকম। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমাদের জৈব যুগের সূচনা যখন ঘটলো সেই সালটা ছিল 1828 সাল। আর কে সূচনা ঘটিয়েছিলেন তাহলে? আমাদের ফ্রিডরিখ হোলার, তাই না? তো এই যে আমাদের ফ্রিডরিখ হোলার যখন জৈব যুগের সূচনা ঘটালেন তখন তার মনটা কী রকম করবে বুঝতেই পারছেন। মানে উরু উরু মন তখন একেবারে শুরু হয়ে গেছে, তাই না? তার মনে অনেকটা একেবারে কি ধরে গেল, একবারে খুশির বন্যা চলছে, উরু উরু মন, যে আমি এখন আমার এই ল্যাবে অনেক দিন আসার পর আমি কিন্তু জৈব যৌগের কি ঘটাই দিলাম, সূচনা ঘটাই দিলাম। কথা বুঝতে পেরেছেন? ওকে, তাহলে এখন ফ্রিডরিখ হোলার বলছিলেন যে আমার মন তো এখন খুব ভালো লাগতেছে, আমার মনে যেহেতু এখন উড়ো উড়ো আওয়াজ চলতেছে, তাহলে আমি এক কাজটা করি, এখন আমি আমার ওই বার্জেলিয়াস স্যারকে একটা চিঠি লিখবো আমি। তো বার্জেলিয়াস স্যারকে আমাদের এই ফ্রিডরিখ হোলার স্যার একটা চিঠি লিখেছিলেন। এবার এই চিঠিতে আমরা এখন ওপেন করতে যাচ্ছি। এবার দেখি চিঠির মধ্যে কি আছে। ওকে, সবাই চিঠিটা একটু পড়বেন, চিঠিতে কী লিখেছিলেন দেখি। চিঠির তো মুখোশ আগে আমরা খুলে ফেলে, আচ্ছা থামেন, উদ্বোধন করি আগে আমরা চিঠির। কেচিটা কোথায় আমার? ওকে, চিঠির আমরা উদ্বোধন লাগাই দিচ্ছি এখন। ইয়া হো, ওকে, তাহলে চিঠির উদ্বোধন করা শেষ। এখন আমরা চলে যাব কোথায়? ও আচ্ছা, এখানে আবারও টেপও মারা আছে। এবার তো বার্জেলিয়াস স্যার বলতেছে ব্যাপার স্যাপার কি রে, এত টেপ টুপ মারা কেন? ওকে ওকে, হ্যাঁ ওকে, ক্লিয়ার। এবার 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 এই যে এটাই হচ্ছে যে কি আমাদের চিঠি। এবার বলছে যে কি আপনারা একটু পড়ে ফেলেন, আগে একটু আপনারা পড়ে ফেলেন, তারপরে আমি আপনাদেরকে বলবো। ওকে, আপনারা আগে একটু পড়ে ফেলেন তারপরে। ওকে, বলছে ডিয়ার প্রফেসর, I can make urea without the help of any kidney or even an animal, neither man or dog. অর্থাৎ প্রফেসর স্যার, আমি কিন্তু ইউরিয়া তৈরি করে ফেলেছি, অর্থাৎ কিডনি এবং বিভিন্ন ধরনের পশু পাখির ছাড়াই বা তাদের মোট কথা জীব থেকে আমি মোট কথা ইউরিয়া তৈরি করতে পেরে গেছি। তাহলে এখন আমাকে এখন কি দিবেন আপনি? এখন ফ্রম হোলার। তো হোলার আসলে চিঠিটা পাঠালেন বার্জেলিয়াস স্যারের কাছে। এবার বার্জেলিয়াস স্যার অবশ্যই কী করলেন, একটা মুচকে হাসি দিলেন যে দারুণ হয়েছে। কিন্তু আমাদের মধ্যে যদি আমাদের মধ্যে যদি বাঙালিদের মধ্যে যদি কেউ কোনো কিছু আবিষ্কার করে তো হিংসাতে শেষ নাই। ওরে তুই কেমনে এরকম করে করবি তুই এরকম, হিংসার শেষ নাই। বার্জেলিয়াস স্যার কিন্তু অত্যন্ত খুশি হয়েছিলেন যে মাশাআল্লাহ খুবই একটা ভালো জিনিস আবিষ্কার হয়েছে। কথা বুঝতে পারছেন? ফ্যান্টাস্টিক একটা জিনিস আবিষ্কার হয়েছে। কথা বুঝতে পারছেন? তো এই যে আমাদের প্রফেসর স্যারকে চিঠি লেখার পরে আমাদের আরও বেশ কিছু তাহলে উত্তর তো দিতে হবে নাকি? এখন চিঠি পাঠালো, আমি এখন চিঠি পাঠালাম আমার সেই বন্ধুকে, আমার বন্ধু আমাকে চিঠির উত্তর দিবে না? এটা কি হতে পারে? না 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 না। এখন চিঠির অপেক্ষায় রয়ে গেলেন আমাদের সেই হোলার স্যার। এবার কিছুদিন পরে পোস্টম্যান ট্রিং ট্রিং করে তার বাড়ির সামনে জ্বালা দিচ্ছে যে হোলার সাহেব বাসায় আসেননি, আপনার একটা চিঠি আসছে। হ্যাঁ, আপনার একটা চিঠি আসছে। বলছে কে চিঠি পাঠিয়েছে?
বলছে আরে খুলে দেখেন না, কে খুলে দেখবেন তো আগে আপনি। হায় রে হায় রে হায়। তো বলছে ওকে ঠিক আছে, মনে মনে ভাবছে যে হ্যাঁ এটা মনে হয় বার্জিলিয়াস শাড়ি পাঠাতে পারে। আচ্ছা দেখা যাক, এটাকে আমরা আবার উদ্বোধন করব। ও ঢিঁচুয়া, উদ্বোধন করে ফেললাম। আমাদের উদ্বোধন করা শেষ। এবার তো মনে মনে আরও উড়ু উড়ু গান চলতেছে যে আরে আমাদেরকে বার্জিলিয়াস স্যার কিছু আবার বলে টলে পাঠালো নাকি, দেখি বার্জিলিয়াস স্যার কিছু বলে টলে পাঠালো নাকি, একটু ভালো করে দেখি। আস্তে আস্তে স্লোলি মশানে একটু হালকা করে আমরা খুলি। প্রথমেই উড়ু উড়ু মনে কি জমা দিচ্ছে। আচ্ছা দেখে উল্টাপাল্টা হয়ে গেছে নাকি আবার এদিক দিয়ে, দেখা যাক। প্রথমেই আমাদের বার্জিলিয়াস স্যার তার জন্য একটা পাঠিয়ে দিয়েছেন একেবারে লাভের চিহ্ন। ওয়াহ বাহ বাবা, কে আওয়াত, কথাই হবে না। ওরে ফ্যান্টাস্টিক, মানে মনে কিন্তু একেবারে আগুন ধরে গেছে যে বাহ দারুণ, কথাই হবে না কোনো একদম। এবার কে লিখেছে আগে দেখা যাক। লাভ ফ্রম হার্ট বার্জিলিয়াস। বারে বাবা বাবা, কে আওয়াত। তো বলেছেন যে ডিয়ার হোলার, ইট ইজ এ ট্রুলি ইম্পর্টেন্ট অ্যান্ড বিউটিফুল ডিসকভারি। সত্যি এটা একটা গুরুত্বপূর্ণ এবং চমৎকার আবিষ্কার। অ্যান্ড গিভস মি এ লট অফ ডিলাইট টু হেয়ার অফ ইট। এবং এটা শোনার পরে আমার হৃদয় ছুঁয়ে গেছে। কথা বুঝতে পারছেন? হৃদয় ছুঁয়ে গেছে একেবারে আমাদের সেই হোলার সারের মানে চিঠি পাওয়ার পরে। তাহলে তো হোলার সারের অবশ্যই কী ঘটে গেল, মানে মনে উড়ু উড়ু আগুন জ্বলতে শুরু করলো। তাহলে আশা করি আমাদের এই চিঠির ব্যাপারগুলো অবশ্যই মনে রাখবো। অ্যান্ড এই বিষয়গুলো আসলে কি মানে জৈব যৌগকে ইন্টারেস্টিং করার জন্য, অ্যান্ড এগুলো কিন্তু আসলে ঘটেছে, মানে চিঠিগুলো আদান প্রদান ঘটেছে। মানে আমি বেশ কিছু জায়গাতে পেয়েছি এই সমস্ত জিনিসগুলো। তো এই চিঠির আদান প্রদানগুলো ঘটেছে তাদের মাঝে। আমি ইংলিশে খুবই কাঁচা, ইংলিশে যদি কোনো ভুল টুল থাকে দয়া করে ভুল ধরবেন না। আমি সবগুলোতেই কাঁচা, আর ইংলিশে আরও বেশি কাঁচা। হ্যাঁ, যাই হোক। তো মোট কথা তাহলে এখান থেকে আমাদের এইভাবেই মোট কথা আমাদের এই জৈব যৌগের উৎপত্তি ঘটলো, এবং আমাদের মজার সাথে জৈব যৌগের উৎপত্তির একটা গল্প এখানে শেষ হলো আর কি। তো আপনারা একটু আমাকে জানাবেন যে আপনাদের আচ্ছা যাই হোক, যে কোনো সমস্যা হয়েছে কি না বুঝতে, কোনো সমস্যা হয়েছে কি আপনাদের বুঝতে আমাদের এই অংশটুকু। কোনো সমস্যা থাকলে আমাকে বলেন, আমি সেই অংশটুকু একটু রিপিট করার চেষ্টা করি। আপনাদের কি কোনো সমস্যা হয়েছে বুঝতে? একটু কষ্ট করে জানাবেন আপনারা। আর একটু হুজাইফা বলেছেন নো স্যার, আলম বলেছেন যে নো স্যার, শিহাবুদ্দিন বলেছেন যে নো স্যার, কেয়া বলেছেন যে নো স্যার একদম ক্লিয়ার, পারভিন বলেছেন যে কে না, ফাহাদ বলেছেন যে নো, শিশির বলেছেন যে নো স্যার, ওকে, স্বচ্ছ বলেছেন যে নো, রূপক খান বলেছেন যে নো নো নো, মারিয়া নো স্যার, আর দুজন মুক্তা নো, মিতু থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা মোট কথা জৈব যৌগের একটা সূচনা কিভাবে ঘটেছিল সেই জিনিসটা সম্পর্কে একটা ধারণা নিলাম। তো এই যে এই ধারণাগুলো অবশ্যই আপনারা খাতাতে সুন্দর করে লিখে রাখবেন, এন্ড আমাদের এই গ্রুপেই কী করবেন, পোস্ট করে দিবেন, যেন আপনার এই জিনিসগুলো দেখে অন্যজন উপকৃত হয়, অন্যজন যেন এখান থেকে উপকার পায়। এবার এখন আমরা চলে যাব জৈব যৌগের মধ্যে, যে জৈব যৌগের শ্রেণী বিভাগটা কি। ইটস সুপার ইম্পর্টেন্ট। শুধু বইয়ে যতটুকু অংশ আছে ততটুকু নয়, আমি বাইরের অংশগুলোও শেখাবো। সো আপনারা অবশ্যই এই অংশটুকুতে মনোযোগটা 200% দিয়ে দেন প্লিজ। 100% মনোযোগে চলবে না, 200% মনোযোগটা দিয়ে দেন দ্রুত। জৈব যৌগকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়। একেবারে জৈব যৌগকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগ, আর একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। আমরা অবশ্যই শুনে থাকবো এটা, যে কিছু বছর আগে, 2-3 বছর আগে, এখনও আছে, যে বোটানিক অ্যারোমা নামে এক ধরনের আপনার ওই লোশন বের হয়েছিল, বা বিভিন্ন ধরনের জিনিস বের হয়েছিল। তো অ্যারোমা কেন? অ্যারোমা মানে হচ্ছে সৌরভ, বা অ্যারোমা মানে হচ্ছে সুগন্ধি। কথা বুঝতে পেরেছেন? তো জৈব যৌগকে মোট কথা তাহলে দুই ভাগে ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগ, আর একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। তাহলে অ্যারোমেটিক মানে কোনগুলো হবে? যেগুলো সুগন্ধ জাতীয় সেগুলো হবে। তো এটার পরে কথা বলছি আমরা। তো আগে আমরা চলে যাব যে অ্যালিফ্যাটিকের ক্ষেত্রে আমাদের ঘটনাটা আসলে কি। তো অ্যালিফ্যাটিকের অর্থ যেটা, সেটা হচ্ছে যে কি আমাদের এটা প্রথমত শব্দটা এসেছে অ্যালিফা থেকে, গ্রিক শব্দ। তো অ্যালিফা এর শব্দের অর্থ হচ্ছে চর্বিজাত। বুঝতে পেরেছেন? তো এটি গ্রিক শব্দ থেকে এসেছে, যেটা নাম ছিল আমি বলে দিলাম অলরেডি যে অ্যালিফা, এবং এটা হচ্ছে যে মোট কথা অর্থ যেটা চর্বি হতে প্রাপ্ত।
তাহলে মোট কথা যে সমস্ত যৌগগুলো চর্বি হতে পাওয়া যাবে তাদেরকে আমরা বলে দেব অ্যালিফেটিক যৌগ। তাহলে আবারও ভালো করে ক্লিয়ার করি যে অ্যালিফেটিকের অর্থ হলে চর্বিজাত। এটি একটি গ্রিক শব্দ, অ্যালিফা থেকে আসছে, যার অর্থ হচ্ছে চর্বি হতে প্রাপ্ত। তাহলে চর্বি হতে যে সমস্ত প্রাপ্ত যৌগগুলো সেগুলোই হচ্ছে যে কি অ্যালিফেটিক যৌগ। কথা বুঝতে পেরেছেন? এবার হচ্ছে অ্যারোমেটিক। তাহলে এখন গ্রিক শব্দ অ্যারোমা থেকে আসলে এই অ্যারোমেটিক শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে সুমিষ্ট গন্ধ। বাহ, অনেকজন যখন পাশে যায় হেঁটে, সুমিষ্ট একটা গন্ধ যায়, বাহ কে আওয়াজ কে আওয়াজ, তাই না? অ্যালিফেটিক লাইক সোপ, মানে চর্বিজাত। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে যে অ্যারোমেটিক মানে হচ্ছে একটা গ্রিক শব্দ, আর এটার যেটা আমাদের অর্থ সেটা হচ্ছে সুমিষ্ট গন্ধ। বাট একটা কথা এখান থেকে মনে রাখবেন যে পৃথিবীতে এমন কিছু যৌগ রয়েছে মানে অ্যারোমেটিকের মধ্যে যেগুলো যে শুধুমাত্র সুমিষ্ট গন্ধ দেয় সেটা কিন্তু নয় আসলে। মানে তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে দুর্গন্ধ ছড়ায়, বা এমন কিছু কিছু যৌগ আছে তারা বলে যে আমি কোনো দুর্গন্ধ সুগন্ধ কিছু ছড়াবো না, আমার ভালো লাগতেছে না কিছু, আমি এমনিভাবেই থাকবো, দরকার নেই। তো তাহলে মোট কথা কিছু কিছু যৌগ আছে যারা মোট কথা বেশিরভাগই সুমিষ্ট গন্ধ দেয়, আর কিছু কিছু আছে যারা বলে যে ওই দুর্গন্ধ ফাটিয়ে ফেলে দেবে একেবারে, সবাই এখানে যারা যারা থাকবে ভাগ এখান থেকে, নাহলে তোরা শেষ হয়ে যাবে একটু পরে, আমার কিন্তু গন্ধ বহুত দুর্গন্ধ। তারপরে কিছু কিছু আছে যারা হচ্ছে যে কি বলে যে কি আমি সুগন্ধও দেবো না দুর্গন্ধও দেবো না, তুই থাকলে থাক নাহলে চলে যা এখান থেকে। তাহলে জৈব যৌগের প্রথমত দুইটা পার্ট, একটা হচ্ছে অ্যালিফেটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। এবার আপনাদের কাছে প্রশ্ন আমার চলে আসবে, আপনাদের একটু আগে যে ক্লাসের অংশটুকু করেছেন সেখানের ক্ষেত্রে আপনাদের মনোযোগটা কতটুকু ছিল সেটা আমাকে জাস্টিফাই করতে হবে। ওকে, হ্যাঁ, আমি দেখিনি একটু আমি কোন প্রশ্নটা আমার স্টুডেন্টদেরকে করব, যে ওকে যাক, মানে প্রশ্ন তো খুঁজে পাইলাম না ওখান থেকে, মানে এগুলো তো সবগুলো করা হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা যাক, এটা যাক। তাহলে আমাদের অ্যালিফেটিক অ্যান্ড অ্যারোমেটিক জৈব যৌগকে এই দুই ভাগে সর্বপ্রথমে কী করা হয়েছে, ভাগ করা হয়েছে। তারপরে আমাদের চলে যাবে অ্যালিফেটিকের এখন বিশ্লেষণে। দেখেন অ্যালিফেটিকের কিন্তু অনেক বিশ্লেষণ আছে। অ্যালিফেটিককে প্রথম দুই ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 মুক্ত শিকল যৌগ, আর একটা হচ্ছে বদ্ধ শিকল যৌগ। মুক্ত শিকল যৌগ এখন কি, ভালো করে লক্ষ্য রাখতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস, একদম ভালো করে খেয়াল রাখেন। মুক্ত শিকল যৌগ কাদেরকে বলা হয়ে থাকে? এখন প্রথমত এই জিনিসগুলো একটু কিন্তু মানে যৌগের নামগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে না, এখন জাস্ট আপনি বুঝছেন কিনা বিষয়টুকু সেটা খেয়াল করেন, আর নাম টামগুলো আরেকটু পরে বুঝতে পারবেন। নাম টাম যেগুলো আছে সেগুলো আরেকটু পরে। এবার মুক্ত শিকল কাকে বলা হয়ে থাকে? যে যৌগের কার্বনের দুই প্রান্তের পরমাণু কখনোই যুক্ত হয় না, মানে কার্বনের দুই প্রান্তটা কখনোই যুক্ত হয় না, তাদেরকে বলা হয় মুক্ত শিকল যৌগ। এটা কিভাবে একটু আপনাদেরকে আমি দেখাই। যে আমি এখানে একটা যৌগ নিয়েছি, এবার এখানে হাইড্রোজেন অগ্রাহ্য, তখন নামকরণের ক্ষেত্রে হাইড্রোজেন তেমন একটা কোনো ভূমিকাই রাখে না। সো একটু লক্ষ্য রাখেন, এটা হচ্ছে যে কার্বন আর এটা কার্বন, এই দুটো কার্বনকে বলা হবে প্রান্তীয় কার্বন। তাহলে এই কার্বন আর এই কার্বন কি যুক্ত হয়ে আছে এভাবে? মানে প্রান্তীয় কার্বনগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে না যেখানে। তাহলে এই ধরনের শিকল, যেটা শিকল বলতে আপনি বুঝতে পারবেন যে কি, যেমন পুঁথির মালা দিয়ে আপনি কী করেন, মালা তৈরি করেন, তাই তো? তাহলে এখন পুঁথির মালা দিয়ে যখন আপনি তৈরি করছেন তখন এটাকে এক ধরনের শিকল বলতে পারবেন আপনি। ঠিক একই রকমভাবে কার্বন 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 এইভাবে অনেকগুলো যখন কার্বন থাকবে তখন এই সকল কার্বনগুলো একসাথে বলা হবে এগুলোকে আমাদের এই মুক্ত শিকল। বাট যখনই মুক্ত শিকল বলবেন তখন এই যে এটা প্রান্তীয় কার্বন, এটা প্রান্তীয় কার্বন, এই প্রান্তীয় কার্বন দুইটা পরস্পরের সাথে কী থাকবে না, যুক্ত থাকবে না। তাহলে মুক্ত শিকল হচ্ছে যে ঠিক এইটাই। ওকে গেল। তাহলে অ্যালিফেটিক জৈব মানে অ্যালিফেটিকের ক্ষেত্রে আমরা প্রথমত চলে আসলাম যে তোমরা হচ্ছে মুক্ত শিকল থাকো আর বদ্ধ শিকল থাকো। হ্যাঁ, তো মুক্ত শিকল হচ্ছে যে কি, তোমরা যৌগের যে দুই প্রান্তের কার্বন থাকে তারা কখনো তোমরা যুক্ত হও না, তারাই কিন্তু তোমরা হচ্ছে মুক্ত শিকল। ওকে, তো এখন মুক্ত শিকলের ক্ষেত্রে আমরা যে ধারণাটা নিলাম, এখন তাহলে আমাদেরকে বদ্ধ শিকল সম্পর্কে ধারণা নিতে হবে, তাই তো? তাহলে এখন আমরা বদ্ধ শিকল মানে কি, যে ক্ষেত্রে দুইটা প্রান্তীয় কার্বন পরস্পরের সাথে যুক্ত থাকে। আপনি যদি মনে করেন এটা এবং এটাকে চিন্তা করেন, তাহলে এটা এবং এটার সাথে যুক্ত আছে, এটা এবং এটার সাথে কি আছে, যুক্ত আছে, যুক্ত আছে, যুক্ত আছে। অর্থাৎ কার্বনগুলো যেখানে চক্র আকারে ঘুরতে থাকে সেটা হচ্ছে বদ্ধ শিকল। আশা করি মুক্ত শিকল এবং বদ্ধ শিকল নিয়ে কোনো ঝামেলা আমার স্টুডেন্টের হয়নি। ওকে, মুক্ত মানে হচ্ছে যে দুইটা কর্নারের যে বা প্রান্তীয় কার্বনগুলো যুক্ত থাকবে না, আর বদ্ধ মানে হচ্ছে যে যুক্ত থাকবে। কথা বুঝতে পারছেন? এবার দেখেন আমাদের মুক্ত শিকল গেল,
এবার বদ্ধ শিকলে গেল। এবার মুক্ত শিকল বলে যে কি, ভাই আমার আরও 2টা প্রকার রয়েছে, আমার এই 2টা প্রকারকে তোমার স্টুডেন্টকে একটু জানিয়ে দাও। কি? এবার মুক্ত শিকল বলেছেন যে কি, ভাই দেখো আমরা কিন্তু সম্পৃক্তও হতে পারি, অসম্পৃক্তও হতে পারি। অর্থাৎ সম্পৃক্ত মুক্ত শিকল আর একটা হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল। তাহলে আমরা মুক্ত শিকল 2 ভাগে ভাগ করে ফেললাম, সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। তাহলে সম্পৃক্ত মুক্ত শিকল কাকে বলা হবে, এন্ড অসম্পৃক্ত কাকে বলা হবে? মাই ডিয়ার স্টুডেন্টস, মনে রাখতে হবে আমাদেরকে খুব ভালো করে যে যেখানে কার্বনের সাথে সকল বন্ডগুলো একটাই বন্ড, মানে ওয়ান বন্ড, যখন ওয়ান বন্ড থাকবে তখন তাদেরকে আমরা বলবো সম্পৃক্ত মুক্ত শিকল। কথা বুঝতে পেরেছি? আর কার্বন কার্বন ডাবল বন্ড অথবা কার্বন কার্বন ট্রিপল বন্ড, 2টা থাকুক ডাবল বন্ড, 3টা থাকুক ডাবল বন্ড, 1টা থাকুক ডাবল বন্ড, তাও হচ্ছে অসম্পৃক্ত। এক কার্বন কার্বন যদি এক বন্ধন হয় তাহলে শুধুমাত্র সম্পৃক্ত। আর যদি কার্বন কার্বন ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড হয় তাহলে আপনি 1টা থাকুক দ্বিবন্ধন বা 2টা থাকুক দ্বিবন্ধন বা 3টা যাইটা থাকুক না কেন, আপনি তাদেরকে বলে দেবেন তোমার নাম হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল। কথা বুঝতে পেরেছেন? এটা কেন মুক্ত শিকল হয়েছে দেখে নেন। এই কার্বন এবং এই কার্বন যুক্ত হয়নি। কথা বুঝতে পেরেছেন? এই যে এই কার্বন এবং এই কার্বন যুক্ত হয়নি, এই কার্বন এবং এই কার্বন যুক্ত হয়নি পরস্পরের সাথে। দ্যাট মিনস আমরা অবশ্যই বলতে পারবো যে মুক্ত শিকল বদ্দা তোমার 2টা প্রকার রয়েছে, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে তুমি অসম্পৃক্ত। তাহলে সম্পৃক্তর ক্ষেত্রে কার্বন কার্বন এক বন্ধন থাকবা, আর অসম্পৃক্তর ক্ষেত্রে হয় দ্বিবন্ধন, আর দ্বিবন্ধন দুটোই রাখতে পারবা। আশা করি কোনো সমস্যা হয়নি আমার স্টুডেন্টের। তাহলে মুক্ত শিকলের ক্ষেত্রে যে প্রকারভেদটা ছিল আমরা কমপ্লিট করে ফেলেছি আশা করি। এবার দেখেন আমাদের যে সম্পৃক্ত মুক্ত শিকল রয়েছে এবং অসম্পৃক্ত মুক্ত শিকল রয়েছে, এদের 2জনকে আবার কাঠ গড়াতে দাঁড় করালাম। এই তোমরা কি আবার কোনো ভাগটাগ হতে পারো কিনা বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো, নাহলে গুলি করে দেবো তোমাদেরকে। এবার সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বলছে যে ভাই আমাদেরকে মারিস না, আমরা আরও 2 ভাগে ভাগ হতে পারি, তাড়াতাড়ি শিখা। ওকে, তাড়াতাড়ি শিখিয়ে দে পোলাপাইনদেরকে। তো এবার সম্পৃক্ত এবং অসম্পৃক্তকে 2 ভাগে ভাগ করা হইলো। একটা হচ্ছে যে সরল শিকল অ্যান্ড আরেকটা যেটা হবে কোথায় যেন হ্যাঁ পাওয়া গেছে। তাহলে আগে প্রথমত সরল শিকলকে নিয়ে ফেলি। তাহলে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত এরা দুটাই বলে যে কি আমরা কিন্তু কি হতে পারি, সরল শিকলও হতে পারি, আবার শাখা শিকলও হতে পারি। তাহলে এবার আমি এখন বলছি যে আচ্ছা তুমি সরল শিকল কোনগুলো বলো তো দেখি। সরল শিকল বলছে যে কি আমাদের মনে কোনো কাদা নাই, আমরা হলাম যে কি নরম মনের গরম মানুষ, আমাদের মনে মানে সাদা মনের কাদা নাই আমাদের কোনো। তো বলছে আমরা একদম সহজ সরল বান্দা। আমাদের ক্ষেত্রে কার্বন এবং কার্বন সবগুলো কি থাকে, একই রকমভাবে সবাই থাকে, এবং এখানে শাখা তৈরি হয় না। গাছের যেমন শাখা ডালপালা হয়, এখন এটা বলছে সম্পূর্ণই গাছ আমরা, দেখো আমাদের কোনো ডালপালা এদিক ওদিক নাই। তো একটু পরে দেখতে পারবেন আপনারা। তো মানে সরল শিকলের ক্ষেত্রে তাহলে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত দুটোই থাকবে, তাই না? তো এবার একটু বলেন তো, এই যে আমাদের এই যে এটা এখানে যে 2টা আছে, এখানে যে 2টা আছে বন্ধন দেখতে পাচ্ছেন আপনারা, এটাকে সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? এই 2টা যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে, এটা কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? দেখি, মানে ঝামেলা পাকিয়ে গেল নাকি আপনাদের মাঝে? কেয়া বলেছেন যে অসম্পৃক্ত, হ্যাঁ ব্লার হচ্ছে কি? মামুন বলেছেন যে শাখা শিকল, হালকা ব্লার হচ্ছে মনে হয়, দেখি আমার মোবাইলে। আশা করি দ্রুত ঠিক হয়ে যাবে। ফেসবুক কর্তৃপক্ষ আমাদের ক্লাসটা দ্রুত ঠিক করে দেন, তার কারণ আমাদের স্টুডেন্টরা ক্লাস দেখতে পাচ্ছে না ভালো মতন। রহমান বলেছেন যে সম্পৃক্ত, হুজাইফা বলেছেন যে অসম্পৃক্ত, সৈকত বলেছেন যে কি ক্লিয়ার হবে, নো টেনশন, হ্যাঁ ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। অসম্পৃক্ত আরিফুল ইসলাম বলেছেন যে, মতিউর রহমান বলেছেন অসম্পৃক্ত, স্পন্দন বলেছেন যে সম্পৃক্ত, হ্যাঁ ইতুমিতু বলেছেন অসম্পৃক্ত। আরে হাই, যারা যারা অসম্পৃক্ত বলেছেন তাদেরকে 1 কেজি করে ধনে পাতা, 1 কেজি করে ধনে পাতা। তাহলে যারা যারা সম্পৃক্ত বলেছিলেন তাদেরকে কিন্তু ধনে পাতার জরিমানা 1 কেজি করে, আর যারা যারা অসম্পৃক্ত বলেছেন তাদেরকে 1 কেজি করে পুরস্কার। ওকে, তাহলে 1 কেজি ধনে পাতা যারা যারা পাইছেন তারা অবশ্যই কয়েকদিন রেখে দিবেন, খাবেন ইনশাল্লাহ। তো আমরা কি বললাম, সম্পৃক্ত মানে হচ্ছে যে কি কার্বন কার্বন শুধুমাত্র এক বন্ড, আর অসম্পৃক্ত মানে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন। তাহলে আপনি অবশ্যই চিন্তা করবেন না যে এখানে যেহেতু কার্বন কার্বন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন রয়েছে তাহলে আমি কেন তাকে সম্পৃক্ত বলবো, অবভিয়াসলি আমি তাকে অসম্পৃক্ত বলবো, অসম্পৃক্ত। কথা বুঝতে পেরেছেন? তাহলে
সরল শিকল মানে সম্পৃক্ত এবং অসম্পৃক্তর মধ্যে আমরা দুই ধরনের জিনিস দেখতে পাবো, একটা হচ্ছে সরল শিকল আর একটা হচ্ছে শাখা শিকল। তো সরল শিকলগুলো দেখেন কার্বনের দুই প্রান্তগুলো যুক্ত হয়নি, কার্বনের দুই প্রান্ত যুক্ত হয়নি, কার্বনের দুই প্রান্ত যুক্ত হয়নি, বাট এখনই কিন্তু আপনি সম্পৃক্ত এবং অসম্পৃক্তের মধ্যে তাদের চেহারাটা দেখতে পাবেন এবং তারা বলবে যে এই আমরা কিন্তু শাখা তৈরি করতে পারি। এই যে দেখেন, আপনি লক্ষ্য রাখেন, এই যে কার্বন 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 মনে করেন, এখন এই যে এখান থেকে আর একটা শাখা বের হয়ে চলে আসছে। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে আপনি এটা অবশ্যই কি বলবেন? শাখা শিকল। বাট এই শাখাল শিকলটা এখন সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত, এবার হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন। এই শাখা শিকলটা কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? দেখি এবার আমার স্টুডেন্টরা কি বলে। এটা যদি বুঝতে পেরে যান যে হ্যাঁ এটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত, তাহলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, কেয়া প্রথমত বলেছেন যে সম্পৃক্ত। আচ্ছা, আমাকে তো গোলাপ ফুলও দিয়েছে কয়েকজন। মামুন, ওকে। তারপরে হচ্ছে যে পরাণ বলেছেন সম্পৃক্ত, তানভীর হোসেন বলেছেন সম্পৃক্ত, আরিফুল ইসলাম বলেছেন সম্পৃক্ত, উম্মে কুলসুম সম্পৃক্ত, রহমান বলেছেন সম্পৃক্ত। আচ্ছা, সিদ্দিক বলেছেন যে কি সম্পৃক্ত, রিজভি বলেছেন সম্পৃক্ত, ফাহাদা বলেছেন সম্পৃক্ত, মতিউর রহমান সম্পৃক্ত, আর দুইজনেরটা। সাফি বলেছেন 2 কেজি ধনে পাতা, আরে সম্পৃক্ত। শিয়াবুদ্দিন বলেছেন সম্পৃক্ত, রাকিব বলেছেন। থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। আমার খুব ভালো লাগলো এটা যে আমার স্টুডেন্টরা এটা সম্পৃক্ত শাখা শিকল সেটা বুঝতে পেরে গেছে। তখন এখানে সবগুলো কার্বন কার্বনের মধ্যে এক বন্ড করে রয়েছে। কথা বুঝতে পারছেন? মানে এরা বলছে যে কি আমাদেরকে একটা চকলেট দিলে আমরা খুব খুশি, আমাদেরকে একটা চকলেট দাও, আমরা তোমাকে একেবারে অনেকগুলো কাজ করে দেবো, নো প্রবলেম। বাট এবার শাখা শিকলের মধ্যে আমাদের অসম্পৃক্তগুলো কি বলছে দেখেন, অসম্পৃক্তগুলোকে একটু দেখায়। মানে এরা হচ্ছে যে কি বলে যে ডাবল চকলেট লাগাও এক জায়গায়, তাহলে কিন্তু আমি কাজ করে দিব না। এই কার্বন বলছে এক বন্ড হলে ঠিক আছে বদ্দা, এই কার্বন আর এই কার্বন এক বন্ড ঠিক আছে বদ্দা, নো প্রবলেম। এই কার্বন আর এই কার্বন বলছে যে কি যে আমার সাথে ডাবল বন্ড বলতেছ, মানে ডাবল চকলেট নেবে, এই কার্বন আর এই কার্বন। কথা বুঝতে পারছেন? তো ডাবল বন্ড যেহেতু আছে দ্যাট মিনস এটা হচ্ছে আমাদেরকে তাহলে অসম্পৃক্ত। আশা করি ক্লিয়ার করতে পেরেছেন। তাহলে এটা হচ্ছে অবশ্যই অসম্পৃক্ত শাখা শিকল। তাহলে আমাদের এই মুক্ত শিকলের কথা এখানে শেষ হলো মাত্র, মুক্ত শিকলের কথা শেষ হলো মাত্র। এখন আপনারা চলে যাবেন বদ্ধ শিকলের মধ্যে। বদ্ধ শিকল, এবার বদ্ধ শিকলের মধ্যে বলবে যে কি আমরা বললাম ভাই কি জানো, একটা রুমের মধ্যে যেরকম একেবারে চারিদিক ঘেরা থাকে না, তো আমরাও হলাম ঠিক এরকমই রে ভাই, সুষম চাকরিক আমরা, আর একটা হচ্ছে বিষম চাকরিক। তো এখানে ক্ষেত্রে এরা এখন কি ধারণা নেবে দেখেন, বলবে সুষম চাকরিক কি তাহলে, আর বিষম চাকরিক কি বলে তাহলে। এখন আপনাকে বলবে যে কি তুমি একটা ঘরে যদি একই রকম রং দেখো তাহলে ওটা বলবা যে তুমি সুষম চাকরিক। আর একটা ঘরে তুমি যদি দেখো মানে এক জায়গাতে পিঙ্ক লাগাইছে, আর এক দেওয়ালে মনে করেন সাদা লাগাইছে, আর এক দেওয়ালে মনে করেন নীল লাগায় বসে আছে, আর এক দেওয়ালে মনে করেন যে সবুজ লাগায় বসে আছে, তখন তুমি ওটাকে বলবে বিষম, মানে এত রং লাগাইছে যে দেখতেই বিষ লাগতেছে, এরকম মনে কথা। কথা বুঝতে পারছেন? তো একটু লক্ষ্য রাখেন। তো আমাদের জৈব যৌগের ক্ষেত্রে মানে বদ্ধ শিকলের মধ্যে সুষম চাকরিক কারা বলে যে আমাদের এখানে যদি শুধুমাত্র কার্বনকে দাও তাহলে কিন্তু এটাকে আমরা বলবো যে এটা হচ্ছে আমাদের সুষম চাকরিক। কার্বন 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 চক্র করে আছেন একেবারে চক্র। এটার নাম কি সেটা কিন্তু আপনারা বলতে পারবেন, এটার নাম কিন্তু কিছুক্ষণ পরে বলতে পারবেন। হ্যাঁ, এটার নাম পরে বলতে পারবেন, এটা এখন নাম বলতে হচ্ছে না, মানে সবগুলো নাম বলতে পারবেন, আপনি সবগুলো বলতে পারবেন, টেনশন করার কোনো কারণ নেই। দেখেন তাহলে এটা সুষম চাকরিক হচ্ছে যে কি যেখানে শুধুমাত্র কার্বন থাকবে, মানে একই রকম রং করা থাকবে ঘরে। এবার একটু লক্ষ্য রাখেন, সি 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 সি, তাহলে এটা হচ্ছে কি সুষম চাকরিক কার্বন সবগুলোতে। বিষম চাকরিক কি? বিষম চাকরিক হচ্ছে যে কি একটা দেওয়ালে এবার কি লাগাই দিয়েছে, অন্য কালারের রং লাগাই দিয়েছে, দুইটা দেওয়ালে কার্বন ঠিক আছে। এবার এখানে কি 1 2 3 4টা দেওয়ালে কি লাগানো আছে, ভালো কালার একই রং লাগানো আছে, এবার আর একটা দেওয়ালে কি লাগাই দিয়েছে, অক্সিজেন লাগাই দিয়েছে। কথা বুঝছেন? তাহলে এটা হচ্ছে যে কি আমাদের হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের বিষম চাকরিক, এটা হচ্ছে সুষম চাকরিক, এটা হচ্ছে বিষম চাকরিক। আসলে অনেকজনই হয়তো বা এই আপনাদের এই যে এতগুলো যে আপনাদের ক্লাসিফিকেশান দিচ্ছি, ক্লাসিফিকেশানগুলো আসলে আপনাদের এইচএসসি লেভেলে গিয়ে এরকমভাবে পাবেন। মানে আপনাদের প্রত্যেকটাকে একেবারে কমপ্লিটলিভাবে ভালো করে জানতে হবে। মানে এইচএসসিতে গিয়ে যেন আপনাকে এই জিনিসটা অন্তত কী দিতে না পারে, প্যারা দিতে না পারে। জাস্ট এইচএসসিতে যাবেন, বলবেন যে কি চিল চিল, অনলি চিল, মানে জৈব যৌগ, নো টেনশন, চিল, আমার জানা আছে সবগুলো। কথা বুঝতে পেরেছেন? তো তাহলে বদ্ধ শিকলের ক্ষেত্রে আমরা এই ধারণাটুকু নিলাম। হ্যাঁ, তাহলে আমাদের এখন আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন আমার থাকবে যে কোনটা হচ্ছে যে সুষম চাকরিক এবং কোনটা হচ্ছে বিষম চাকরিক। এবার আমি আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করব। দেখি আমি এখন একটা যৌগ লিখবো, সেটা হচ্ছে সুষম চাকরিক নাকি বিষম চাকরিক।
সুষম নাকি বিষম? ভালো করে লক্ষ্য রাখবেন। এবার এবার মার্কার তো আমার বেমানি করতেছে। মার্কার কার্বন না, বলা তো যাবে না। এটা সুষম চাকরিক নাকি বিষম চাকরিক? এটা সুষম চাকরিক নাকি বিষম চাকরিক? দেখি এবার আপনারা প্রশ্ন করবেন। অ্যাডভান্স সহকারে জানানোর চেষ্টা করছে আপনাদেরকে আশিক। আরিফুল ইসলাম বলেছেন বিষম, কিয়া বলেছেন বিষম, তারপরে হুজাইফা বলেছেন বিষম, তারপরে স্বচ্ছ বলেছেন বিষম চাকরিক। বাহ, কি আবাদ, কথা হবে না এখনো। তানভীর বলেছেন বিষম, শাহ পরাণ বলেছেন বিষম চাকরিক, গল্প বিষম, সাত্তার বলেছেন সুষম, পিটন দেব পিটন, ফাহাদ বলেছেন যে কি বিষম, হীরা বলেছেন বিষম, তারপরে শিশির বলেছেন বিষম, শিহাবুদ্দিনে বলেছেন বিষম, আর দুইটা পড়বো, মতিউর রহমান বলেছেন বিষম, আর এই তুমি তো থ্যাংক ইউ সো মাচ বিষম। এবার এখন আপনাদেরকে বলতে হবে এটা বিষম চাকরিক, বাট গেল কথা গেল, বাট এটা এখন সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত, এটাই হচ্ছে এখন কথা। এটা এখন সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত, মানে এখান থেকে আপনাদেরকে একটা ভালো মতন ধারণা এখান থেকে দিতে চাই আমি, এটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত। অনেকজনই যারা বিষম বলেছিলেন থ্যাংক ইউ সো মাচ, বাট এখন কথা হচ্ছে এটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত। আচ্ছা, কেয়া বলেছিলেন যে সম্পৃক্ত, হুজাইফা তারপর বলেছেন সম্পৃক্ত, আরিফুল ইসলাম বলেছেন যে সম্পৃক্ত। বাহ বাহ বাহ, কেয়া বাত, আসলে আমাকে খুবই ভালো লাগলো যে আপনারা সম্পৃক্ত চিনতে পেরে গেছেন, সুষম চিনতে পেরে গেছেন। হীরা সম্পৃক্ত, সৈকত বলেছেন যে কি মীরা সম্পৃক্ত, কুলসুম বলেছেন যে সম্পৃক্ত, মামুন বলেছেন যে সরি, শিশির বলেছেন সম্পৃক্ত, রিজভি বলেছেন সম্পৃক্ত, রাকিবুল ইসলাম বলেছেন সম্পৃক্ত, ওকে, রিন সম্পৃক্ত, সৈকত বলেছেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবার এখন আপনাদেরকে আমি কনফিউশনে ফেলবো। এবার না পারা যাবে, মানে এটা যদি পারা যায় তাহলে আসলে 1 কেজি ধনে পাতা, মানে যারা যারা পারবে তারা তারা 1 কেজি ধনে পাতা। এখানে ত্রিবন্ধন দিলাম মনে করেন, জাস্ট বোঝার জন্য, হবে না যেতে তারপরে দিলাম। এখন এটা কি বলবেন আপনি, এখন এটাকে কি বলবেন? মামুন বলেছেন যে কেয়া বলেছেন যে অসম্পৃক্ত। 5 জনেরটা পড়বো। কাজী মেহেদি বলেছেন অসম্পৃক্ত, হুজাইফা বলেছেন অসম্পৃক্ত, তানভীর হোসেন বলেছেন অসম্পৃক্ত, শাহপরাণ বলেছেন অসম্পৃক্ত, পারভেজ ফ্যান্টাস্টিক, আলহামদুলিল্লাহ। এই তো আপনাদের তো একেবারে ক্লিয়ার ধারণা হয়ে গেছে। তাহলে আশা করছি এটা নিয়ে আর কোনো ধরনের আপনাদের মাঝে ঝামেলা নাই। উম্মে কুলসুম, তানভীর সিদ্দিক, শিশির, সাত্তার খান, ওকে, সবাইকে ধন্যবাদ। সাত্তার খান ধনে পাতা খান না আপনি, না? আচ্ছা, বাড়িতে চেক করতে হবে যে আপনি ধনে পাতা খান কিনা। আচ্ছা, ওকে, এবার হচ্ছে যে মানে অ্যালিফেটিক যৌগের এতক্ষণ কাহিনী এতক্ষণে শেষ হলো, বুঝছেন? এবার হচ্ছে যে কি সৌরভ জাতীয় যৌগ যেগুলো, মানে অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগগুলো বলছে যে কি আমরা হইলাম সুষম এবং বিষম শুধুমাত্র, আমাদের প্রকারভেদটা অত বেশি বিস্তারিত নাই, পোলাপানদেরকে বলে দাও তাড়াতাড়ি। তো দেখেন, তাহলে আমরা এখানের ক্ষেত্রে আর কি কোনো কাহিনী নিয়ে আসবো? সুষম আর বিষম তো অলরেডি চিনে ফেলেছি। আর অ্যারোমেটিক যৌগগুলো সাধারণত আপনার কি হয়ে থাকে, বেশিরভাগই চক্র গঠন করে থাকে। মানে আপনাকে যদি বলা হয়ে থাকে যে অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে মেন পার্থক্যটা কোথায়, প্রধান পার্থক্যটা কোথায়, স্পেশালি অ্যারোমেটিক যৌগগুলো যতগুলো আছে তারা বেশিরভাগই 95%-এরও বেশি আপনার যৌগগুলো হচ্ছে যে চক্র গঠন করে থাকে। আর অ্যালিফেটিকগুলো চক্রও করতে পারে, আবার এমনিও থাকতে পারে। তো এটা হচ্ছে তাদের মধ্যে একটা মেন ফ্যাক্ট, মানে প্রধান পার্থক্যটা হচ্ছে এখানেই, যে অ্যালিফেটিকগুলো সাধারণত তাহলে চক্র গঠন করে কিছু কম, বাট অ্যারোমেটিক যৌগগুলো বেশি চক্র গঠন করে। আর সাধারণত এদেরকে এমনিতে যেটা পাওয়া যায় সেটা আশা করি আপনারা ক্লিয়ার করতে পেরেছেন। এবার ধনে পাতা কি অ্যারোমেটিক যৌগ থাকে? ইয়েস ইয়েস, অবভিয়াসলি অ্যারোমেটিক যৌগ আছে, নাহলে কেমনে এতগুলো সুন্দর সুন্দর সুগন্ধ চলে আসলো। তাহলে এখন এটার নাম যে বেনজিন, এটা নিয়ে এখন টেনশন বাঁধতেছে আমি জানি, আর এগুলোর নাম করতে গিয়ে ওখানে যে সমস্যা বাঁধবে আমি জানি। এখন একটু পরে আমরা ক্লাস যেটা করব সেটাই হচ্ছে যে আমাদের জৈব যৌগের নামকরণ। বাট এখন কথা হচ্ছে আমার স্টুডেন্টদের কাছে যে আমি কি ক্লাসটা আজকে আর কন্টিনিউ করব নাকি আগামী নেক্সট টাইমে ক্লাসটা করাবো।
মানে জৈব যৌগের নামকরণটাকে আমরা নেক্সট টাইমে করাবো নাকি এখনই কন্টিনিউ করতে বলতেছেন আপনারা? এবার আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা আসলে কন্টিনিউ করতে বলছেন নাকি বলছেন না। না স্যার করায়েন না আজকে আর। বেগম বলছেন, একজন বলেছেন যে করান, ইটস আপ টু। জি স্যার করান, ভালো লাগছে। সামনে সিদ্ধান্ত কন্টিনিউ। যারা বলছিলাম আমার জুম মিটিং পাসওয়ার্ড কই। রূপক খান বলেছেন যে করান স্যার, 10 মিনিট পড়ান। নো প্রবলেম, কন্টিনিউ কন্টিনিউ। আচ্ছা শুনেন, বুঝলাম না অনেক। আচ্ছা ইতিমধ্যে থ্যাংক ইউ। শুনেন, আচ্ছা 1 ঘন্টা যেহেতু হয়ে গেছে, আমরা এক কাজ করছি। আমি কিন্তু জৈব যৌগের ক্ষেত্রে দেখেন, এই যে জৈব যৌগের যে নামকরণ, এগুলো কিন্তু আমি সবগুলো লিখে রেখেছি, সবগুলো আপনাদের জন্য, বুঝছেন? তো জৈব যৌগের নামকরণটার ক্ষেত্রে আমার মনে হয় যে আরেকটা ক্লাস যদি আপনারা পাইতেন, মানে মানে মনটা ফ্রেশ করে যদি আপনারা বসতেন, তাহলে আপনাদের জন্য আরও ভালো হতো। তো হোক, সমস্যা কোথায়, আমরা নেক্সট টাইমেই করি। মানে আজকেরটা এখানে শেষ করি। 1 ঘন্টা যেহেতু হয়ে গেছে, আমারও বেশ কিছু কাজ টাজ আছে, আপনাদেরকে আবার জুমে মিটিংয়ে নিয়ে আসতে হবে। তো জুম মিটিংয়ের ক্ষেত্রে একটু পরে, মানে 5 মিনিটের পরে আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো। তাহলে আপাতত ওই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা কি করেন, মানে জুম মিটিংয়ে চলে আসেন। আমি একটু পরে, মানে ক্লাস শেষ করার পরে কি করব, আমি জুম মিটিংয়ের লিঙ্কটা আমাদের গ্রুপে পোস্ট করে দিব। আপনারা লিঙ্কে ক্লিক করে জুমে চলে আসেন। কথা বুঝতে পেরেছেন? নেক্সট টাইমে আমরা জৈব যৌগের নামকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, নিজের শরীর খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।